প্রশ্নটাকে বোঝা যাচ্ছে? প্রশ্ন তো সোজা, একটা কাচের উইন্ডো আছে, কাচের উইন্ডোর ভিতরে ঘরের তাপমাত্রা হচ্ছে 20°C, কাচের উইন্ডোর বাইরে তাপমাত্রা হচ্ছে -10°C। কাচের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে আর পুরুত্বটাও দেওয়া আছে, ঠিক আছে? আর বলেছে যে ভিতর থেকে বাইরে হিট ট্রান্সফার রেটটা বের করতে যা যা কোএফিসিয়েন্ট দরকার ছিল সবকিছু দেওয়া আছে। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বলো, শুধুমাত্র কাঁচ, এই যে কাঁচের জিনিসটা, যেটা আমরা কাঁচের জিনিসটা হচ্ছে খেয়াল করব, সেটার ক্ষেত্রে কাঁচের হচ্ছে ইয়া কি ছিল বলতো, কন্ডাকশন রেজিস্ট্যান্স L/Ka না? হ্যাঁ, এখন বলো যে এখানে L কোনটাকে ধরবো আর A কিভাবে বের করব? আমাকে বলা আছে এইগুলো, এর দৈর্ঘ্য মানে উচ্চতা হচ্ছে 0.8 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার, আর থিকনেস বা পুরুত্ব হচ্ছে 8 মিলিমিটার। দুইটা গুণ করলে তো এরিয়া হবে। কোন দুইটা গুণ করব এরিয়া হওয়ার জন্য? হাইট এন্ড ওয়েট। বাকিরাও কি একমত? জি ম্যাম, একমত ম্যাম। এরিয়া তো ম্যাম দৈর্ঘ্য আর প্রস্থটা গুণ করলে তো ম্যাম এরিয়াটা পাওয়া যাচ্ছে। ভেরি গুড। তাপমাত্রা যাচ্ছে যে এরিয়াটা দিয়ে, সেটা হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে, তাই না? জি ম্যাম। তো তাপ তো যাচ্ছে পুরোটা জানলা দিয়ে, আর যাওয়ার পথে পুরুত্ব কোনটা, সেটা হচ্ছে এই পুরুত্বটা। এটা যত মোটা হবে তত সমস্যা, মানে তত দেখবা রেজিস্ট্যান্স, থার্মাল রেজিস্ট্যান্স তত বাড়তেছে, কারণ মোটা হলে কি হয়, ভিতর থেকে তাপ বাইরে যেতে পারে না। জি ম্যাম। ওকে, তাহলে এখানে আমরা এই দুইটা গুণ করে দিলে এরিয়া পাবো, থার্মাল কন্ডাক্টিভিটি তো দেওয়াই আছে, আর এলটাকে মনে করে 8 মিলিমিটার থেকে মিটারে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে দেখো, এরপর আমাদের এই পাশে 20, এখানে কি হচ্ছে, কনভেকশনের কারণে হচ্ছে, তাহলে বাম পাশে কি হবে? বাম পাশে রেজিস্ট্যান্সটাকে R1 ধরলে 1/HA, এই এরিয়াটা কি হবে? এই এরিয়াটা এই এরিয়াটা হবে কাচেরই এরিয়াটা, কারণ কাচ দিয়ে তো যাচ্ছে, কিন্তু কাচ দিয়েটাই বের করতে চাচ্ছি, একই এরিয়া তো। তো একই এরিয়া আমি এখানে বসাবো, আর এইচটা কি হবে দেখো, এই যে হিট ট্রান্সফার অন দ্য ইনার সারফেস, এই যে দেওয়া আছে না, ইনার সারফেসে 10 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন, এটা ঠিক আছে? আর R3 বা এই পাশেরটা বের করতে হলে আবার আগের মতো 1/HA, এরিয়া একই, আর H হবে এই যে H2 টা, ঠিক আছে? এটা হবে H1, এটা হবে H2, ওকে? আচ্ছা, তাহলে তিনটা বের করে ফেললাম। এখন যদি আমাদেরকে কিউ ডট বের করতে হয়, সেটা কি হবে? এই পাশে 20 ডিগ্রি, T1 মাইনাস T2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 বা R টোটাল, তাই তো? এখন R টোটালটার রেজিস্ট্যান্স কিসে বের হবে? এই তিনটা যোগফল ম্যাম, এই তিনটা বের। হ্যাঁ, এই আসলে আর এর এককটা কি? যোগফল তো বুঝলাম, একক কোনটা বসাবো বলো তো? একক ম্যাম ওহম বসাবো না ম্যাম? ওহম তো আমরা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বসাই। ওহম কি একটু চিন্তা করে যদি দেখো, ওহম সমান কি আসলে V/I না? জি ম্যাম। আমরা বলতে পারি কি ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার না? অসুবিধা তো নাই, অসুবিধা আছে? না ম্যাম। তাহলে এখানে দেখো আমরা কি বসাবো, উপরে আসলে কি কেলভিন না? জি ম্যাম, উপরে আর কেলভিন। নিচে কি? যদি আর চিন্তা করি, এপাশে যদি আর নিয়ে আসি, তাহলে উপরে কি থাকবে? ডেল টি, T1 মাইনাস T2, আর ডি নিচে থাকবে হচ্ছে কিউ ডট। কিউ ডটের একক কি বলেছিলাম বলতো? ওয়াট, ওয়াট, তাই না? ওয়াট। তাহলে এটা হচ্ছে কেলভিন পার ওয়াট অথবা ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াট, বুঝা গেছে? কেলভিন পার ওয়াট অথবা ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াট। এখন যদি তোমরা এখানে কেলভিন পার ওয়াট বসাও, মান তো বের করবা, মান তো সব একই আসবে, মানে তো কোনো অসুবিধা নেই, এখানে তো কত টেম্পারেচার দিচ্ছি না।
এককটা হয় আমরা কেলভিন পার ওয়াটে বসাবো বা ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াটে বসাবো। তারপর যদি কেলভিন পার ওয়াট বসাই তাহলে 20 প্লাস 273 মাইনাস 10 প্লাস 273 মানে দুইটাকে 273 যোগ করে হচ্ছে কেলভিনে নিয়ে সেটা বিয়োগ করতে হবে। এখন তোমাদের মনে আসতে পারে ম্যাম আমি বুঝি কেলভিন পার ওয়াটে বসালেও যা আসবে ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াটে বসালেও বুঝি তা আসবে। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে তা আসে কেন? কারণ মানে কথাগুলো আটকে আটকে আসতেছে, বোঝা যাচ্ছে না। এখন শোনা যায়? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি। একটু আগে কি বললেন ম্যাম? আটকে শুনতে পাইনি। আচ্ছা দেখো, এখানে কেলভিন পার ওয়াটও বলতে পারি অথবা সেন্টিগ্রেড পার ওয়াটও বলতে পারি। আমি টেম্পারেচারটাকে যেটাতে নেই। এখন তুমি বলতে পারো যে দুইটাতে নিলে কি একই অ্যান্সার আসবে? এই ক্ষেত্রে একই অ্যান্সার আসে কেন? কারণ সেলসিয়াস ডিগ্রি মানে সেলসিয়াস স্কেলে আর কেলভিন স্কেলে দুইটা টেম্পারেচার ভিন্ন হতে পারে। মনে করো এখানে 10 ডিগ্রি হচ্ছে, ওখানে 283, আর এখানে 0 ডিগ্রি হচ্ছে, ওখানে 273। তো টেম্পারেচার গুলো ডিফারেন্ট, কিন্তু টেম্পারেচারের পার্থক্য একই হয়। মানে 10 মাইনাস 0 করলে কত হয়? 10। 283 মাইনাস 273 করলেও হয়। তো আমরা এটার সাথে ম্যাম কেলভিনে নিলে তো ম্যাম 273 ম্যাম যোগ করছে, তাহলে তো ম্যাম অ্যান্সার সেমই আসবে ম্যাম। হ্যাঁ, দুইটাতে 273 যোগ করবো, বিয়োগ যখন করবো ওই 273 চলেও যাবে। এই জন্য জি ম্যাম। শুধুমাত্র এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে টেম্পারেচার বিয়োগ হয় সেখানে অ্যান্সার আসছে একই আসবে। যদি এখানে বিয়োগ না হয়, শুধুমাত্র মনে করো T1 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স থাকতো তাইলে কিন্তু মান ডিফারেন্ট হতো। এখানে একবার 273 বসলে একরকম মান, একবার 0 বসালে আরেক রকম মান। বুঝা গেছে? জি তো ম্যাম। আমরা যেটা করব, এত প্যারা নিব না, অলওয়েজ কেলভিনে চিন্তা করব। কি করব? অলওয়েজ কেলভিন। উপরের গুলা কেলভিনে সরাবো আর নিচেও একটা লিখবো কেলভিন পার ওয়াট। ওকে? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো এখানে সেটাই করছে। R1 আর গ্লাস আবার আর ইনফিনিটি টোটালটা যোগ করছে, টোটালটা যোগ করে কিউ ডটটা বের করছে। আচ্ছা, এখন কে বলতে পারবা দেখি এই অংশটার অ্যান্সার কিভাবে করব? Find the temperature of its inner surface. Determine the temperature of the inner surface. মানে এই T1 টা বের করতে বলছে। T1 টা কিন্তু আমাকে দেয় নাই। কিভাবে করব আমি T1? ম্যাম প্লেন ওয়ালের ক্ষেত্রে যেভাবে ম্যাম বের করবো ম্যাম ওইভাবে তো বের করতে পারবো ম্যাম। সমীকরণটা বলো। ম্যাম কে T1 মাইনাস T2 বাই এল। Ka T1 minus T2 by L equals to Q dot. Q dot তো জানি তাই না? জি ম্যাম। আর L আর K এ তো জানি। T2 তো জানি না। এখন কি করব? এটাই তো জানি না। আমাকে তো জানি শুধুমাত্র এটা আর এটা। এখন বলো। ম্যাম আমার তো ম্যাম এখানে ম্যাম V1 আর V2 তো এখানে ম্যাম দেওয়া নেই। দুই প্রান্ত লাগে তো, এই প্রান্তটা তো জানি, এটার সাথে তুলনা করো তাহলেও তো হয়। এটাকে মনে করো VA, মানে এই রেজিস্ট্যান্স নেটওয়ার্কটা চিন্তা করো। টোটাল কারেন্টটা জানি I, তাহলে I এর তাহলে সাথে ম্যাম ইলেকট্রিক রেজিস্ট্যান্স দিয়ে বের করতে পারবো ম্যাম V1 মাইনাস V2 বাই Q ডট। সবকিছুই তো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স নেটওয়ার্কের সাথে তুলনা করেই করতেছি। জি ম্যাম। তুমি যেটা করতেছো, তুমি এইটা চিন্তা করতেছো, এই রেজিস্ট্যান্সটার মনে করো এই প্রান্তের ভোল্টেজ যদি জানতাম তাহলে কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, এই প্রান্তের ভোল্টেজটাও সেক্ষেত্রে জানতাম, কিন্তু এই প্রান্তেরটাই তো জানি না। এখন কি করব? এখন হচ্ছে ম্যাম এটা করা যাবে ম্যাম, এই T1 দুইটা is নেই। equal to T infinity minus Q into R. ভেরি গুড। এটা করতে যাচ্ছ ভি ইনফিনিটি 1 মাইনাস, আচ্ছা ভি না দিয়ে একসাথে টি দেই। জি ম্যাম, T1 is equal to T infinity minus Q into R. এভাবে দেখো তো এটা। এটা না ম্যাম, T1 is equal to T infinity minus Q into R. একই তো কথা, এটাকে এই পাশে নিয়ে যাইলে এটা এখানে নিয়ে আসলে হয়ে যায় তো।
হ্যাঁ ঠিক আছে ভি ইকুয়ালস টু আইআর না, এটাই করছি আমি, ভি ইকুয়ালস টু আইআর, এটা মাইনাস এটা সমান ভিতরের কারেন্ট ইন রেজিস্ট্যান্স, এটাই বুঝা গেছে? এটা কি ম্যাম টি ইনফিনিটি 1 মাইনাস টি ওয়ান লিখলেন? হ্যাঁ হ্যাঁ টি ইনফিনিটি তো আমরা জানি, কিউ ডটও জানি, আর এর মানটাও তো বের করা যাবে, তো টি আই তো ঠিক আছে ম্যাম, এভাবে তো করা যায়। হ্যাঁ, যদি আমরা টি টু জানতাম তাহলে আমরা টি ওয়ান মাইনাস টি টু মানে এভাবেও লিখতে পারতাম, টি ওয়ান মাইনাস টি টু ইকুয়াল টু কিউ ডট ইন্টু আর টু, কিন্তু আমরা তো টি টু জানি না, এজন্য এটা লিখি নাই। আর টি টু বের করতে হলে আমরা কি করতে পারি, এটা করতে পারি, টি টু মাইনাস টি ইনফিনিটি টু, এই ভোল্টেজ ড্রপ বা এই টেম্পারেচার ড্রপটা হচ্ছে আইআর বা কিউ ডট ইন্টু আর থ্রি। এখান থেকে টি ইনফিনিটি টু জানি, কিউ ডট জানি, আর থ্রিও জানি, তাহলে টি টু বের হয়ে আসবে। বুঝা গেছে? জি ম্যাম। ওকে, তারপর হচ্ছে পরের ম্যাথটা দেখি। প্রশ্নটা পড়ো, লুভন পড়ো। Steam at T infinity is equal to 320 degrees Celsius flows in a cast iron paper, pipe. Kelvin is equal to 80 watt per meter Kelvin. ম্যাম এদিকে কে না, এটা ধ্রুবক, হুম, এটা তো কে ঠিক না? ও সরি, কেলভিন পড়ে গেছে। whose inner and outer uh, diameters are d1 is equal to 5 centimeter and d2 is equal to 5.5 centimeter respectively. The pipe is covered with 3 centimeter thick glass wall insulation with K is equal to 0.5 watt meter per Kelvin. Heat is lost to the surrounding at T infinity 2 is equal to 5 Celsius by natural convection and radiation. With a combined heat transfer coefficient of H2 is equal to 18 watt meter square Kelvin, taking the heat transfer coefficient inside the pipe to be H2 is equal to 60 watt per meter square Kelvin. Determine the rate of heat loss from the steam per unit length of the pipe. Also determine the temperature drops across the pipe cell and the insulation. থ্যাংক ইউ। আচ্ছা, এখানে প্রশ্নটা অনেক বড় মনে হচ্ছে, বাট এত কঠিন না। দেখো, ওই যে আমরা প্রথমে একটা পড়েছিলাম না, একটা ওই বয়লারের থেকে যে স্টিমটা উৎপন্ন হবে সেটা স্টিম পাইপ হয়ে যাবে, এরকম একটা উদাহরণ আমরা এর আগেও করেছি, কিন্তু সেখানে একটু কম কমপ্লিকেশন ছিল, মানে একটা লেয়ার ছিল। তো একটা বললো যে একটা আয়রনের পাইপের মধ্য দিয়ে হচ্ছে, একটা আয়রনের পাইপের মধ্য দিয়ে মাঝখানে স্টিম যাচ্ছে আর চারপাশ দিয়ে আয়রনের পাইপটা দেওয়া। এখন আয়রনের পাইপ দিয়ে যদি অনেক তাপ বাইরে বের হয়ে যায়, এটা আমরা পড়েছিলাম, মনে আছে অঙ্কটা যেটা করতেছিলাম? একটু দেখাই, ফার্স্টেই অঙ্কটা করেছিলাম আমরা সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে। কোথায় কোথায়, এই যে এখানে, যে কনসিডার স্টিম পাইপ অফ লেন্থ এল আর হচ্ছে এত এত এত, সেখান থেকে খেয়াল করে দেখো
এই যে কি রকম হিট ট্রান্সফার হচ্ছে সেটা বের হয়েছিল 786 কিলোওয়াট, মানে প্রতি সেকেন্ডে 786 কিলোওয়াট তাপ বেরই হয়ে যাচ্ছিল স্টিম থেকে, যেটা অনেক হিউজ। ঠিক আছে, তো অর্থাৎ এরকম করে পাইপ দিলে তো অসুবিধা, তো এজন্য যেটা করলো একটা ইনসুলেশন ম্যাটেরিয়াল দিল। এখন আমরা দেখি যে এই অবস্থায় হিটের কি হচ্ছে, হিট লস কি আগে চাইতে কমলো না বাড়লো না কি হলো? ঠিক আছে, তো এটার জন্য কি কি করলো দেখো, ভিতরে টেম্পারেচার মানে কি কি দিচ্ছে, মানে কি কি দেওয়া আছে আমরা আগে সেগুলো দেখি। ফার্স্টে বলছে যে ভিতরে স্টিমের তাপমাত্রা কত, টি ইনফিনিটি 1 কত 320। ঠিক আছে, টি ইনফিনিটি 1 কত 320 ডিগ্রি সেলসিয়াস। 320 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তারপর কি বলেছে, একটা আয়রন পাইপের মধ্য দিয়ে যাচ্ছে, যার ভিতরের রেডিয়াস, ভিতরের ডায়ামিটার হচ্ছে 5 সেন্টিমিটার, বাইরের ডায়ামিটার হচ্ছে 5.5 সেন্টিমিটার। তো আমাদের তো আসলে রেডিয়াস নিয়ে কাজ, ব্যাসার্ধ নিয়ে কাজ, ব্যাস নিয়ে কাজ না। তো আমরা ব্যাসার্ধ যদি লিখি, দুইটা ব্যাসার্ধ হবে এখানে, এইটা হচ্ছে কত 5.5 মানে 2.25 সেন্টিমিটার, আর ভিতরটা হচ্ছে am I right? No, I'm not right. এটা হচ্ছে 2.75 হবে, আর ভিতরেরটা হচ্ছে 2.5। আচ্ছা, ভালো কথা। এবার বললো যে যেহেতু অনেক বেশি তাপ বের হয়ে যাচ্ছিল, সুতরাং এর বাইরে 3 সেন্টিমিটার পুরো একটা গ্লাস উলের ইনসুলেশন দেওয়া আছে, এরকম করে একটা উলের ইনসুলেশন দেওয়া। ম্যাম ডায়ামিটার তো এখানে ম্যাম 5 সেন্টিমিটার আর হচ্ছে ম্যাম 5.5 সেন্টিমিটার ম্যাম। হুম, তো আপনি তো এখানে 2.7 এটা ম্যাম কোথা থেকে পেলেন? ডায়ামিটার মানে কি বলো? ডায়াটা ম্যাম কতটুকু আর কি? ওই তো বাংলাটা বলো। ব্যাস, ব্যাস ম্যাম আমাদের দরকার ব্যাস ব্যাসার্ধ, ম্যাম। এজন্য অর্ধেক করা। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তো এটা দেখো এখানে একটা ইনসুলেশন দেওয়া আছে, ইনসুলেশনটা 3 সেন্টিমিটার পুরু। ওকে, আচ্ছা, এখন এরপর কি বলছে, এই যে ইনসুলেশনটা, সেই ইনসুলেশনের থার্মাল কন্ডাক্টিভিটি দেখো খুবই কম। কোথায় হচ্ছে পাইপের, মনে রাখবা যার থার্মাল কন্ডাক্টিভিটি বেশি নামেই পরিচয়, যার পরিবাহিতা বেশি সে অনেক বেশি তাপ পরিবহন করে। ওর দেখো 80 ওয়াট পার মিটার কেলভিন, আর ওর মাত্র 0.05 ওয়াট পার মিটার কেলভিন, এজন্য তো ইনসুলেটর। ঠিক আছে, জি তো এই ইনসুলেটরের কেটা দেওয়া আছে, কে কত 0.05 ওয়াট পার মিটার কেলভিন, আর একেবারে বাইরের টেম্পারেচার হচ্ছে টি ইনফিনিটি 2 হচ্ছে কত 5 ডিগ্রি সেলসিয়াস। ভিতরে দেখো 320 আর বাইরে হচ্ছে 5 ডিগ্রি। তো এখানে ন্যাচারাল কনভেকশন আর রেডিয়েশন হচ্ছে। তো কি কি হয় বলতো, একদম ভিতর থেকে ফার্স্টে এখান থেকে এখানে যাবে কিভাবে, কনভেকশনের মাধ্যমে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। তারপর এখান থেকে এখানে যাবে কন্ডাকশন, এখান থেকে এখানে যাবে কন্ডাকশন, এখান থেকে এখানে আবার কনভেকশন, তাই না? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, এই ভিতরের রেডিয়াসটা কত, ব্যাসার্ধটা কত 2.5, পরের ব্যাসার্ধটা কত, টোটালটা এখান থেকে এখান পর্যন্ত 2.75, কেন 5.5 এর অর্ধেক। এর পরেরটা কত বলো তো, এর পরেরটা এরপরটা ম্যাম এরপরটা ম্যাম দুইটার যোগফল করলে তো ম্যাম বেরোবে 30 ম্যাম। সেন্টিমিটার। এই 2.75 এর সাথে 3 সেন্টিমিটার যোগ করতে হবে, কারণ 3 সেন্টিমিটার পুরো এটা, তাহলে 5.75। বুঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো এবার বললো যে এখানে কিউ ডটটা বের করতে হবে। তো কিউ ডটটা যদি বের করতে হয় আগের মতো, কিন্তু দেখো এখানে ফার্স্টে মানে ওখানে আমরা কি করেছিলাম, একটা আমাদের টি ইনফিনিটি 1 থাকতো, কনভেকশন হতো, ওয়াল আসতো, আরেকটা ওয়াল আসতো, তারপর হচ্ছে সেখান থেকে আবার টি ইনফিনিটি 2 তে চলে যেত, তাই না? এই ক্ষেত্রেও দেখো ভিতরে প্রথমে একটা কনভেকশন হবে, তারপর একটা কন্ডাকশন, তারপর একটা কনভেকশন, তারপর একটা কনভেকশন আর রেডিয়েশন। ওকে,
তো এখানেও যদি আমি চিন্তা করি, এটা একটা রেজিস্ট্যান্স, এই যে এটা একটা রেজিস্ট্যান্স, তার সাথে এই রেজিস্ট্যান্স সিরিজে, তার সাথে এই রেজিস্ট্যান্স সিরিজে, তার সাথে এই রেজিস্ট্যান্স সিরিজে। আচ্ছা, এখন আমরা ফার্স্টটা চিন্তা করি, R1 একেবারে ভিতরেরটা, সেটা কি কনভেকশন আর রেডিয়েশন না? তাহলে সেটা কি হবে? জি ম্যাম 1 বাই হবে ম্যাম H। বাই এইচ এ 1 এস। বাই H এস। আচ্ছা, H কি দেওয়া আছে? এইচ জি দেওয়া ম্যাম, আছে তো ম্যাম, H তো ম্যাম দেওয়া আছে ম্যাম। কোথায় দেওয়া আছে? জি ম্যাম, H1 এখানে দেওয়া আছে, ওই H2 দেওয়া আছে ম্যাম, এই তো H2। টেকিং হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ইনসাইড দ্য পাইপ, এই যে H1, তাই না? জি জি ম্যাম ম্যাম, H1। জি ম্যাম। ওকে, আর এরিয়াটা কি হবে বলো তো? এরিয়াটা এই ভিতরের দিকের এই এরিয়াটা আসলে কোনটা? ম্যাম 2 পাই আর হবে ম্যাম। 2 পাই আর হচ্ছে বৃত্তের পরিধি, মানে একটা বৃত্তের পরিধি। যদি বৃত্তে বক্রতলের ক্ষেত্রফল করতে হয় তাহলে 2 পাই আর এল সংখ্যক বার গুণ করতে হয়, 2 পাই আর এল। এটা হচ্ছে ক্ষেত্রফল। 2 পাই আর এলটা কি? ক্ষেত্রফল, ক্ষেত্রফল। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, কারণ এই বক্রতলটা দিয়ে না বের হয়ে যাচ্ছে তাপটা। জি ম্যাম জি ম্যাম। এখন খেয়াল রাখতে হবে কি, এটা কিন্তু বাইরের বক্রতল না। এই মোট কাটার বাইরের বক্রতল যা, ভিতরের বক্রতলের ক্ষেত্রফল কিন্তু একই না। তো ভিতরেরটা কি হবে? 2 পাই আর এল এর জায়গায় কি বসাবো? এই R1 টা বসাবো, R1, খেয়াল থাকবে এটা, 2 পাই R1 টা বসাবো। ওকে, জি ম্যাম। 2 পাই R1। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি লিখি R1 কি হবে? H1 2 পাই R1 L। L ফিক্স, সবারই লেন্থটা সেম, কিন্তু কারো এই ছোট ব্যাসার্ধটা কম, এজন্য বক্রতলের ক্ষেত্রফলটাও কিন্তু কম। জি ম্যাম এটা তুমি চিন্তা করতে পারো, মনে করো টিস্যু পেপার চিন্তা করো, টিস্যু পেপারের বাইরে সাদা অংশটা কত বেশি, আর ভিতরে ফাঁকাটায় কত ছোট জায়গা না ভিতরে? আচ্ছা, এরপর কি R2 কি কন্ডাকশন, তাই না? এই রেজিস্ট্যান্সটা। ম্যাম এল তো এখানে খুঁজে পাচ্ছি না ম্যাম, এলটা কোথায়? এলটা কোথায়? ম্যাম এখানে ম্যাম দৈর্ঘ্যটা তো ম্যাম দেওয়া আছে ম্যাম, এটা ম্যাম কোথায় দেওয়া আছে? আচ্ছা, ডিটারমাইন দ্য রেট অফ হিট লস ফ্রম দ্য স্টিম পার ইউনিট লেন্থ বলা আছে, মানে লেন্থ একক ধরতে বলছে, একক দৈর্ঘ্যে কতটুকু যায়। তো এল এর জায়গায় 1 বসাই দিবা, ঠিক ও আছে? একক। হ্যাঁ, জি ম্যাম একক দৈর্ঘ্যের ম্যাম মধ্যে পার ইউনিট, বলছে। একক ইউনিটের ক্ষেত্রে ম্যাম বলতে। আচ্ছা, ম্যাম R2 কি? এক্ষেত্রে হ্যাঁ তো বলো বলো। এল তো তাহলে ম্যাম লেখারই দরকার হয় না ম্যাম তাহলে। না লেখো, না লিখলে তোমার কাছে পরে যখন অঙ্কটা করবো অনেকদিন পরে মনে হবে কি 2 পাই আর, এখানে ব্যাসার্ধ মানে বৃত্তের পরিধি বসানো হয়েছে, লেখে একক বসাই দিও, 1 বসাই দিও। তাহলে R2 কি হবে? এটা যেহেতু সিলিন্ড্রিক্যাল ওয়াল, এই সূত্রটা বসবে না? জি ম্যাম আচ্ছা, এক্ষেত্রে R2 কি বলতো? এই ব্লু কালারটার জন্য R2 কত? 2.75, আর ভিতরে কতটুকু? 2.5, তাই না? আর নিচে কি হবে? 2 পাই। কে সমান কি হবে বলতো? কে সমান হবে, এই যে দেওয়া আছে না কে, এটার জন্য কত জানি, 18। 80। 80 মানে 80 আয়রনের ম্যাম। জন্য 80। 80 আর কি L তো ওয়াট? 1, ঠিক আছে? জি ম্যাম তাহলে R2 এখান থেকে পেয়ে যাব। এবার R3, আবার একটা সিলিন্ড্রিক্যাল ওয়াল, সেটা সমান কি হবে? লন ওই সিলিন্ড্রিক্যাল ওয়ালের বাইরের ব্যাসার্ধ ডিভাইডেড বাই হচ্ছে ভিতরের আউটার রেডিয়াস ডিভাইড বাই ইনার রেডিয়াস। তো খেয়াল করে দেখো, এটার জন্য আউটার রেডিয়াস কি, ইনার রেডিয়াস কি? এটার জন্য আউটার রেডিয়াস হচ্ছে 5.75 আর ইনার রেডিয়াস হচ্ছে 2.75। আর নিচে 2 পাই কে এল, কে এর জায়গায় বসাবো হচ্ছে K2, কারণ ওর থার্মাল কন্ডাক্টিভিটি অনেক কম, এই যে 0.05 বসাবো। তারপর R3 পেয়ে যাব, আর R4 কি হবে? আবার 1 বাই HA, জি ম্যাম এখানে H2 বসাবো। আর এরিয়ার ক্ষেত্রে খেয়াল রাখবো, এবার এরিয়া হচ্ছে বড়, এটা
জি ম্যাম। তখন আমাকে বসাতে হবে 2 পাই আর মানে ওই যে 2.75 ইন্টু সরি 5.75 ইন্টু এল। বুঝা গেছে? মনে করো আর কি যে লিখতেছি তোমরা এমনি এটা পরে বুঝবা না। আর আউট ইন্টু এল। বুঝা গেছে এমনি? জি ম্যাম। ওকে, এটা এখানে পুরোটা করা আছে, হাতে হাতে দেখলে আরেকটু ভালো বুঝে যাবা যে কোনখানে কি কি বসানো হচ্ছে। এই ম্যাম R4 ম্যাম কিভাবে বের করলেন ম্যাম? কোনটা একদম শেষেরটা R4 জি ম্যাম কনভেকশন এটা ম্যাম কিভাবে বের করলেন? কি হবে 1/HA হবে না? জি ম্যাম 1/8 তো এইচটা কি দেওয়া আছে আউটসাইডে? এই যে দেখো জি ম্যাম জি দেওয়া ম্যাম আছে। জি ম্যাম দেওয়া আছে ম্যাম। এটা H2 দেওয়া আছে ম্যাম। আর এরিয়াটা কি হবে? আবার সিলিন্ডারের বাইরের বক্রতলের ক্ষেত্রফলটা এখন তো এখান থেকে যাচ্ছে, জি ম্যাম। তাই না? জি ম্যাম। তো এটা কি হবে 2 পাই এই যে শেষ রেডিয়াসটা আর 5.75। জি ম্যাম 5.75। বুঝা গেছে? এটা তো বাইরের রেডিয়াস, এটা তো এখন আগের মতো 2.5 বসালে হবে না। ওকে, জি ম্যাম। এখানে তোমাদেরকে একটু কমপ্লিকেটেড ম্যাথ গুলাই দিয়েছি। কেন? কারণ যাতে সব কভার হয়ে যায়। প্র্যাকটিস করতে দিলে বা পরীক্ষা দিলে এর চাইতে সহজ দিব বা এটার মতো দিব। নরমালি সহজটা দেখায় কঠিনটা দিলে সমস্যা, নাকি কঠিনটা দেখে সহজটা দিলে ভালো? কঠিনটা দেখে সহজটা দিলে ভালো ম্যাম। এজন্যই সহজটা দেখে মানে কমপ্লিকেটেড গুলো দেখানো হয়ে গেছে। ওকে, জি ম্যাম ডায়াগুলো নেওয়ার সময় ম্যাম একটু ঝামেলা পাকা যাচ্ছে ম্যাম। নিজে নিজে প্র্যাকটিস করে দেখিও, তাহলে দেখবা একবার বুঝে গেলেই হয়ে যায়। ওকে, কিন্তু আমি আবারও বলতেছি এই ম্যাথগুলো এখন যতই ভালো বুঝো না কেন, যদি তুমি নিজে গিয়ে হাতে হাতে একবার না করো তাহলে যখন করতে দিব তখনই আটকাবা। এটা তুমি 100 বার চোখ বুলাও তাও আটকাবা। হাতে হাতে একবার করতে হবে। ঠিক আছে? কোথায় জি লন ম্যাম। R2/R1 আবার নিচে কিনা K1 কোথায় K2 এসব গোলাই ছোলাই একটাখানে ভুল করে ফেলবা। অনেক কিছু খেয়াল রাখতে হয় এখানে, এটা করতে গেলেই আসবে। তো এই তো হিট ট্রান্সফার অলমোস্ট শেষ। একটা ছোট ধারণা বাকি, জাস্ট ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন। এটা কি দেখানো হচ্ছে দেখো, কোনো যদি থার্মাল রেজিস্ট্যান্স বেশি থাকে, দেখি নাম নাম দিয়ে বলো, মানে ধারণাটা চিন্তা করো। থার্মাল রেজিস্ট্যান্স বেশি হলে কি তাপ প্রবাহী হয়, মানে তাপ প্রবাহটা সহজ হয় নাকি কঠিন হয়? কঠিন হয় ম্যাম। কঠিন। রাইট, থার্মাল রেজিস্ট্যান্স যদি বেশি বেশি হলে ম্যাম হয় তাহলে তাপটা সহজে স্থানান্তরিত হতে পারে না, পারে না। পারবে না। তাই না? আচ্ছা, জি জি ম্যাম। ম্যাম। তো এখন দেখো আম, যদি তোমাকে সিলিন্ডারের এই উদাহরণটাই বলি, তো সিলিন্ডারের রেজিস্ট্যান্স কি বলো তো? আর সিলিন্ড্রিক্যাল লন R2/R1, তাই না? আর অন আর1। ডিভাইড বাই 2 পাই। হচ্ছে ম্যাম 2 পাই কেএল। ম্যাম। এটা হচ্ছে এই সিলিন্ডারের মধ্যে আমরা বলতে পারি, যে কোনো একটা সিলিন্ডার চিন্তা করি, এত কমপ্লিকেটেড না, সিম্পল একটা সিলিন্ডার চিন্তা করো, তাই তো? ঠিক আছে? জি ম্যাম। আর জি ম্যাম। ধরো এই সিলিন্ডারটা থেকে কিন্তু তাপটা মানে কখনো কোন একটা সিলিন্ডারের মধ্য দিয়ে, একটা পাইপের মধ্য দিয়ে ভিতর থেকে তাপেরটা জাস্ট কন্ডাকশন হয়তো থেমে যায় না, যেটা এই প্রান্তে চলে আসছে সেই তাপটা এই প্রান্ত থেকে বাতাসেও মিশে যাবে না। কখনো কি শুধু এই প্রান্ত এসে বসে যাবে? না ম্যাম বাতাসে মিশে যাবে। বাতাসে তো মিশবেই। অর্থাৎ যেখানে এই সিলিন্ডারের আর কন্ডাকশন থাকবে সেখানেই কনভেকশনও থাকবে, এবং সেটা কি হবে 1/HS, তাই না? 1/8 এইচ এস। এস এইচ এটা যেটা সেটা কি হবে 2 পাই এরিয়াটা হবে ম্যাম 2 পাই। R2L। এখানে কি ভুল আছে কোথাও? 2 পাই R2L। কখনো তো ইনার রেডিয়াস আমরা দিব না, আউটার রেডিয়াসে দিব না অলওয়েজ। জি ম্যাম। জি ম্যাম। এখানে দেখো, এখন যদি আমি টোটাল রেজিস্ট্যান্স বলি, টোটাল রেজিস্ট্যান্স কি হবে? ওই সিলিন্ডারের যেটা রেজিস্ট্যান্স প্লাস যেটা হচ্ছে কনভেকশনের রেজিস্ট্যান্স, তাই না? জি ম্যাম। জি ম্যাম। এখানে একটা ঘাপলা হয়। ঘাপলাটা কি দেখো, আমি কিনা চিন্তা করতেছি যে ইনসুলেটরটাকে আমি ইচ্ছা মতো মোটা করি, তাহলে কি হবে R2 বাড়বে। R2 যত বাড়বে R1 তো সেমই থাকবে, পাইপটা যতটুকু। এখন ইনসুলেটরের বাইরের রেডিয়াস যত বাড়াবো লন R2/R1 তত বাড়তেছে, সুতরাং এই রেজিস্ট্যান্সটা তত বেড়ে যাচ্ছে যেহেতু লব বাড়তেছে। ওকে,
আর এই রেজিস্ট্যান্স যত বেশি বাড়বে তত কি হবে, ইনসুলেটর পুরুত্ব হচ্ছে, পুরু হলে তাপ বেরোতে পারবে না, ভালো, ভিতর থেকে স্টিমের তাপগুলো স্টিমে রয়ে যাচ্ছে, বাইরে আর বের হচ্ছে না। কিন্তু ম্যাম এদিকে একই সাথে এই R2 যখন বেড়ে যাবে তখন দেখো, ম্যাম হ্যালো হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। ম্যাম, যখন ম্যাম R2 আমরা বাড়াবো তখন তো ম্যাম রেজিস্ট্যান্সটা বেড়ে যাওয়ার কারণে তো তাপটা ওই সিলিন্ডারের ভিতরই মানে হয়ে যাবে, লস হয়ে যাবে। লস হবে না, তাপটা সিলিন্ডারের ভিতরে থাকবে, এটা থাকতে হয়, মনে করো স্টিম, যেটা আমি চাচ্ছি যে গরম অবস্থায় বের হোক, টারবাইনে যাক। এখন যেতে যেতে পথে যদিও বের করে দেয় সবগুলো তাপ, তাহলে সমস্যা না, তাপটা ভিতরে থাকুক, খারাপ কি? জি ম্যাম, সেটা বলতেছি না, আমি বলতেছি ম্যাম যখন আমরা বাড়াচ্ছি হুম তো ইনসুলেটরটার ভিতরেও তো ইনসুলেটর তো কিছু তাপ নিচ্ছে, তাপ কারণ ওখানে মানে আমরা ভাবতেছি তাপ একেবারে বের হবে না, কিছু হলে তো ও তো কনজিউম করবে। এটা কিন্তু তো ও আগে তো থেকে কনজিউম করতেছে। ইনসুলেটর, ও তো ইনসুলেটর, ইনসুলেটর তো এত তাপ হচ্ছে স্থানান্তরিত হতেই দেয় না। স্থানান্তর হওয়ার কথা বলতেছি ম্যাম, আমি ম্যাম ড্রপের কথা বলতেছি। আরে আমি যদি আপনি যদি R2 যদি বাড়ানো, তাহলে তো ওইটা যে ম্যাম লুবন ভাই বলতেছে হচ্ছে R2 বাড়ানোর পর যে ম্যাম যতটুকু ইয়াটা বাড়লো ম্যাম ব্যাসার্ধটা, অতটুকু তো ম্যাম তাপ কিছুটা হলেও ম্যাম কনজিউম করবে, এটার কথা বলতেছে ম্যাম। জি ম্যাম, ওখানে তাপ তো কিছুটা হলো ড্রপ হবে, যেমন ধরেন ম্যাম এয়ারটাও তো একটা ইনসুলেটর। আচ্ছা দেখো দেখো, না তুমি এটা তো এটা শুনো শুনো, একটা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স নেটওয়ার্কের মতো চিন্তা করো। ধরো আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে বা একটা ভোল্টেজ দিচ্ছি, হ্যাঁ, এখন এই পথে আমি দুইটা রেজিস্ট্যান্স রাখলাম, তো এরা এই রেজিস্ট্যান্স দুইটা প্রত্যেকেই তো নিজে নিজে একটা ড্রপ করায়, তাই না? জি এবং এই ড্রপটা হ্যাঁ কত সমান হয়, এর মধ্যে দিয়ে ড্রপটা মনে করো VR1, এটার ড্রপটা কি হয়, I ইন্টু এই রেজিস্ট্যান্সই তো, জি ম্যাম তাই না? জি ম্যাম এখন জি ম্যাম। এখন দেখো, যদি এখানে আরটা অনেক বেড়ে যায় তখন এখানে কারেন্টটা খুব কমে যাবে না? জি ম্যাম কমে যাবে। তখন এই IR কি আসলে বাড়বে? কারেন্ট তো অনেক না কমে যাচ্ছে, জি ম্যাম কমে যাবে কারেন্ট। মানে এখানে যে ড্রপটা হবে সেটা হওয়ার জন্য তো ওর পর্যন্ত তাপ আসতে হবে, তাইলে না ড্রপ নিবে, হ্যাঁ না? হ্যাঁ আই জি ম্যাম আসলেই তো, কারেন্ট আসলেই তো পরে আই এর সাথে ও রেজিস্ট্যান্স গুণ হয়, সেটাকে আমরা বলতেছি ভোল্টেজ ড্রপ, এই ক্ষেত্রে তাপমাত্রার ড্রপ। কিন্তু কারেন্টটা বা এখানে ভোল্টেজ টেম্পারেচার হিট ট্রান্সফারটা এতই কমে গেছে যে ওর কাছেও তো আসতেছে না, খুব একটা তাপের প্রবাহই হচ্ছে না যে ওর কাছে এসে ওর মধ্যে ওটা ড্রপ হবে। ওর কাছে তাপের জি ম্যাম প্রবাহটা আসলে না হয় ওর মধ্যে ড্রপ হয়ে কিছু টেম্পারেচার মানে বাম পাশে বেশি হবে, ডান পাশে কম হবে, কিন্তু ওই হিটের যে রেট, হিট ট্রান্সফার রেটটাই তো খুব কম, পথে অনেক বেশি বাধা। ট্রান্সফার হবে না ম্যাম ভিতর থেকে। বুঝা গেছে? কিছু তো ড্রপ হবেই, এটা তো স্বাভাবিক। আর বেড়ে যাচ্ছে, হ্যাঁ তুমি মনে করতেছো ড্রপ বাড়তেছে, কিন্তু যদি আই সেম থাকতো তাহলে আই আর করলে অনেক বাড়তো, কিন্তু আই অনেক কমে যাচ্ছে না। জি ম্যাম আই কমে যাচ্ছে ম্যাম, এখানে ট্রান্সফার বুঝা হচ্ছে গেছে? না ম্যাম। একই রকম ভাবে। তো এখন এটা খেয়াল করো, যখন আমি R2 বাড়াচ্ছি তখন আমার ইন টোটাল এই রেজিস্ট্যান্সটা বাড়তেছে ঠিকই, কিন্তু এখানে খেয়াল করে দেখো R2 বাড়ালে কি হয়, হর বাড়ে, আর হর বাড়লে মানে ইন কমে যাবে ম্যাম। টোটাল কনভেকশনের যে রেজিস্ট্যান্স সেটা কমে না, জি ম্যাম। এটা কমে যাচ্ছে। এটা তুমি চিন্তা করতে পারো, মানে কনভেকশন কিন্তু চিন্তা করে দেখো, ওই যে আমরা একটা উদাহরণ দেখেছিলাম না, এটা আমি অলওয়েজ মনে রাখতাম এভাবে, ওই যে চায়ের কাপ, চা যখন ঠান্ডা করতে হতো তখন আমাদের কি করতে হতো, কাপ থেকে আমরা পিরিচে ঠেলে দিতাম, পিরিচে ঠেলে দিলে ওই চায়ের যে ক্ষেত্রফল সেটা বেড়ে যেত, তার চারপাশে বেশি বাতাস আসতো এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত, ঠুস করে ঠান্ডা হয়ে যেত, তাই না? তো জি ম্যাম আমরা যেটা হ্যাঁ আমি করতেছি, এটাই বলতে চাইছিলাম ম্যাম। ইনসুলেটরটা পুরুত্ব বাড়ানোর কারণে ইনসুলেটরটা মোটা হচ্ছে ঠিক, কিন্তু ইনসুলেটরের বাইরের সারফেসটা কিন্তু বড় হচ্ছে, এরিয়াটা, তো বাইরে থেকে তাপটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আগে ছিল চিকন সারফেসের এরিয়াটা, ওই বাইরের এরিয়াটাও ছিল চিকন, এখন এটা যত মোটা হবে আস্তে আস্তে এই এরিয়াটা আরো মোটা হবে, তখন বাইরের রেজিস্ট্যান্সটা অনেক কমে যাবে। তো এই দুইটা কিন্তু একে অপরের কন্ট্রাডিকশন, এবং এখানেই হচ্ছে
মানে ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন, মানে আমি চাইলেই মানে ইচ্ছা মতো শুধুমাত্র ইনসুলেশন বাড়াতে থাকবো অনেক ভালো, ভিতরে স্টিমের তাপ কোথাও যাচ্ছে না, তা হবে না। একটা ক্রিটিক্যাল রেডিয়াস আছে, এর বেশি যদি মোটা করে ফেলি এই রেজিস্ট্যান্সটা অনেক বেশি কমে যাবে, আর অনেক বেশি কমে গেলে এই দুটার যোগফলও কমে যাবে। বুঝা গেছে? হিতে বিপরীত হবে। তো ওইটাই হচ্ছে দেওয়া আছে। সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে এই ক্রিটিক্যাল রেডিয়াসটা হচ্ছে k/h, ওই যে সিলিন্ডারের যেটা থার্মাল কন্ডাক্টিভিটি ডিভাইডেড বাই কনভেকশনের যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, আর স্ফেরিক্যাল হলে এই রেডিয়াসটা হচ্ছে 2k/h। এইটুক রেডিয়াস থাকতে পারবে। এখন বলো তো প্লেন ওয়ালের ক্ষেত্রে কি প্রবলেমটা আছে? প্লেন ওয়ালের ক্ষেত্রে প্রবলেমটা নাই, কারণ এরিয়া বাড়তেছে না কমতেছে না। প্লেন ওয়ালের ক্ষেত্রে চাইলে ইচ্ছা মতো রেডিয়া মানে পুরুত্বটা বড় করা যায়, কারণ এরিয়া ফিক্সই থাকে, তাও বাইরের এরিয়া ভিতরের এরিয়া ফিক্সই থাকবে। বুঝা গেছে? জি ম্যাম, ওয়ালের ক্ষেত্রে তো এটা হচ্ছে না। এই তো the largest value of the critical radius we are likely to encounter হচ্ছে k/, এত এরকম করে থাকে। এই যে we can insulate hot water or steam pipe, গরম পানি অথবা স্টিমের পাইপগুলোকে freely without worrying about the possibility of increasing the heat transfer by insulating the pipes, but insulation on electrical wire needs to be tested। মানে এই যে রেডিয়াসটা আসতেছে সেটা হয়তো পানির পাইপ বা স্টিম পাইপের ক্ষেত্রে এত অসুবিধা করে না, কিন্তু যখন ইলেকট্রিক্যাল ওয়্যার, যখন সেটা হচ্ছে যে অনেক ক্ষুদ্র হয়ে যাচ্ছে বা ওইখানকার যে k/h যখন আসতেছে তখন সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানে ইলেকট্রিক্যাল ওয়্যার তো অনেক চিকন, তো রেডিয়াসটাও হতে হয় অনেক চিকন, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মোটা কম হয়ে যাচ্ছে নাকি। এটাই ছিল লাস্ট স্লাইড হিট ট্রান্সফার থেকে। এগুলাই আমাদের মিটিংটাও অলমোস্ট শেষ। কি কি করতে হবে এগুলো পড়তে হবে। এগুলো হচ্ছে জাস্ট সূত্র পড়া, বেসিক জানো, বেসিক জেনে 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 সূত্রগুলো মুখস্থ রাখো। এই সূত্রগুলো মুখস্থ রেখে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, তারপর থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্টে এসে বুঝে টুঝে আবার হচ্ছে এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, আর ফাইনালি টপিকটা হচ্ছে ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন। তারপর এখানে একটা অঙ্কের মতো প্রায় 6টা অঙ্ক, এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে ভালো মতো। ওকে, জি ম্যাম। ম্যাম পিডিএফ গুলো দিয়ে দিয়েন না। এই পিডিএফটা অলরেডি দেওয়া আছে, এটা দেওয়া আছে। ঠিক আছে। আর ম্যাম ভিডিওস গুলো এই আপলোড করা পিডিএফ এর আছে। অ্যাসাইনমেন্ট করে দিতে বলেছিলেন ম্যাম, অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেননি এখন। আচ্ছা, আজকে এখন হিট ট্রান্সফার টপিকটা শেষ। এখন তোমরা হচ্ছে ক্লাস নোট করা শুরু করো। আমি একটা সাবমিশন ডেডলাইনও দিয়ে দিব, আর হচ্ছে যে একসাথে লিংক দিয়ে দিব, ঠিক আছে? ম্যাম এটা কি নতুন করে সাদা লিখবো না ম্যাম? ক্লাস চলাকালীন যে ম্যাম যেটা নোট করি ম্যাম ওইটাই দিয়ে দিব ম্যাম। তোমাদের ইচ্ছা, মানে জাস্ট নোট যা করছো সেটাই তাহলে তো ম্যাম এটাই ক্লাস দেখবো। টাইমে অনেক যেটা বেশি করি ম্যাম সুন্দর ওটাই করা দিয়ে দিব। লাগবে না, কিন্তু তোমার অথেন্টিক নোটের মতো নোট হওয়া চাই। ওকে, জি হিস্ট্রি ম্যাম। হাতের লেখা ফাইন, অসুবিধা নাই, কিন্তু নোট যে করছো সেরকম কিছু থাকুক, অ্যাটলিস্ট ইকুয়েশন গুলো থাকুক, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে মিটিং শেষ, ভালো থাকো সবাই, এন্ড করলাম। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।